আরেকবার বলতেছি, খলজি বংশের সময়কাল হচ্ছে 1290 থেকে 1320। বংশ তালিকাটা দিয়ে দিচ্ছি। খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন ফিরোজ খলজি, 1290 থেকে 1296। আর দ্বিতীয় শাসক হচ্ছে আলাউদ্দিন খলজি, 1296 থেকে 1316। আর তৃতীয় শাসক হচ্ছে কুতুবউদ্দিন মোবারক শাহ খলজি, কুতুবউদ্দিন মোবারক শাহ খলজি, মোবারক শাহ খলজি বললেই হবে, মোবারক শাহ খলজি 1316 থেকে 1320। আর শেষ খলজি বংশের শেষ শাসক হচ্ছে নাসিরউদ্দিন খসরু শাহ, নাসিরউদ্দিন খসরু শাহ। এ হচ্ছে 1320 সালে বসে কিছুদিন মতো, তারপরে তো আবার আরেকটা রাজবংশ তুগলক, সেটা পরে দেখব। তো এই হচ্ছে খলজি বংশের আমি বংশ তালিকা দিয়ে দিলাম। এবার পড়ব। বলবানের শেষ সময় কিন্তু খুব ভালো যায় না। যখন বলবান বৃদ্ধ হয়ে গিয়েছিল সে সময় কিন্তু খুব একটা ভালো ছিল না। দুটো ছেলে ছিল মাত্র। দুই ছেলের মধ্যে এক ছেলে তো মারা গিয়েছিল, আমরা জানি, মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য মারা গিয়েছিল, মঙ্গল আক্রমণ রুখতে গিয়ে। আর ছোট ছেলেকে বলে, বাংলা শাসনকর্তা ছিল সে, তাকে বলে দিল্লিতে আসতে এবং পুরো দিল্লি শাসন ভারতে মানে প্রধানমন্ত্রী হতে বলছে। কিন্তু সে প্রধানমন্ত্রী হতে খুশি না, মুখ্যমন্ত্রী ঠিক আছে। ও বলে যে না, আমি দিল্লি যাব না, আমি এখানেই থাকবো, আমি চাই না দিল্লি শাসন ভারত। এরপর বলবান তার নাতি, মানে ওই তার ছেলে, ছোট ছেলের সন্তান কায়কোবাদ, সে নাতিটাকে চাই যে নাতিটাকে পাঠা, নাতিটাকে আমি আমার উত্তরাধিকারে বানাই। তো নাতিকে নিয়ে আসে। নাতিকে নিয়ে আসার পর সে নাতিকে শিক্ষা দেওয়ার জন্য, মানে নাতিকে শিক্ষা দেওয়ার জন্য একজনকে নিয়োগ করেন, সেই হচ্ছে জালাউদ্দিন খলজি। এই জালাউদ্দিন খলজিকে বলা হয় যে তার নাতিকে একজন ভালো মানে রাজা হিসাবে দক্ষ রাজা হতে পারে সেইভাবে সব রকমের ট্রেনিং দেওয়া হোক। আর জালাউদ্দিন খলজি ভেবেছিল যে ট্রেনিং এমনভাবে দিব যাতে পরবর্তী সিংহাসন নাতি আর না দেওয়া ধরে। একটা ইয়াং বয়সে কী চাই একটা ছেলে এরকম বয়সে? হ্যাঁ, ঠিক তাই। তো সে জালাউদ্দিন খলজি তার নাতি কায়কোবাদকে মানে একটা, দেখো, একটা যমুনা নদীর তীরে একটা প্রাসাদ বানিয়ে দিয়েছিল। এই শোনো, যমুনা নদীর তীরে প্রাসাদ বানিয়েছিল। প্রাসাদের নাম খুব ইম্পর্টেন্ট, কালঘিরি প্রাসাদ। কালঘিরি প্রাসাদ, কয়েকার ল কহাইসে রয়েছে। তো যমুনা ভুল হলে বলবো আমাকে, হ্যাঁ। কালঘিরি প্রাসাদ বানিয়ে দিয়েছিল। তো যমুনা নদীর তীরে কালঘিরি প্রাসাদ বানিয়ে দিয়েছিল। ওই নাতিকে বানিয়ে দিয়েছিল জালাউদ্দিন খলজি, বানাচ্ছে মানে সেনাপতি, অ্যাকচুয়ালি বানাচ্ছে কে হচ্ছে বলবান। এবং সেই প্রাসাদে তাকে রাখে এবং তাকে ট্রেনিং দেওয়ার জন্য পার্সোনাল মন্ত্রী হিসাবে জালাউদ্দিন খলজিকে। জালাউদ্দিন খলজি তাকে অনেক সুন্দর সুন্দর নারী আর মদ এইসবের ব্যবস্থা করতে। সারাদিন সে এইতেই ডুবে থাকতো, ট্রেনিং এই চলতো। রাজা তার খোঁজ নিত না, নেশায় আসক্ত করে ফেলে কায়কোবাদকে এবং কায়কোবাদ জালাউদ্দিন খলজির হাতের পুতুলে পরিণত যায়। আর কায়কোবাদের চোখে জালাউদ্দিন খলজি খুব ভালো মানুষ, দুনিয়াটা এরকমই, মানে ও তো এইসব যোগান দিচ্ছে, মানে ও ভালো মানুষ। তাই জালাউদ্দিন খলজি যা বলবে কায়কোবাদ তাই শুনবে। কায়কোবাদের জালাউদ্দিন খলজি যদি কোনো একটা রাজ্যে কিছু নিয়ম চালু, কিছু একটা কেউ যদি কায়কোবাদকে বলে চালু করছে, ওইটাই ঠিক। মানে ওর কোনো সাধারণ জ্ঞান বলতে কিছু ছিল না। জালাউদ্দিন খলজি ওর হচ্ছে গুরুদেবের মতো। এই সময় বলবান মারা গেল, কায়কোবাদ সিংহাসনে বসে। আর যমুনার ধারে এই কালগিরি প্রাসাদ যে বানিয়ে দিয়েছিল জালাউদ্দিন খলজি কায়কোবাদকে, আর ওইখানে যত রকমের ভোগ্য পণ্য মানে ভোগ করার মতন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিল। এই অবস্থায় কায়কোবাদ একটা বিয়েও করেছিল, একটা সন্তানও হয়েছিল। তার ছেলের নাম হচ্ছে কায়ুমার্স। জালাউদ্দিন খলজির আবার একটা ভাইপো ছিল, তার নাম হচ্ছে তোমার আলাউদ্দিন খলজি, কিন্তু আসল নাম হচ্ছে আলীগুর শাহ। আলীগুর শাহ তার কাকাকে বলে জালাউদ্দিন খলজি যে এইভাবে আর কতদিন চলবে, সিংহাসনটা দখল করলেও গিয়াসুদ্দিন বলবান অনেকদিন আগে মারা গেছে, এই নেশাখোর, এই যে নেশায় আসক্ত, একের ছুঁয়ে তো লাভ নেই, মেরে দাও। তো ওর ভাইপো খুব সাহসী ছিল আলীগুর শাহ। জালাউদ্দিন খলজি আলীগুর শাহর কথা মতো একদিন কালগিরি প্রাসাদ আক্রমণ করে, বিনা যুদ্ধেই 1290 সালে কায়কোবাদকে হত্যা করে এবং তার ছোট ছেলে বাচ্চা শিশুপুত্র কায়ুমার্সকে যমুনার জলে নিক্ষেপ করে দেয়। মানে বাপ সন্তান দুজনকে যমুনার জলে ফেলে দেয়, হত্যা করে ফেলে, মেরে ফেলে। আর এই ঘটনাকে বলা হয় খলজি বিপ্লব। 1290 সালে খলজি বিপ্লব ঘটে, বিনা রক্তপাতের যুদ্ধ, কোনো রক্ত ঝরেনি। মানে ওদের দুজনকে বন্দি করে যমুনার জলে নিক্ষেপ করে দেয়, সিংহাসন দখল করে দেয়। এরপর জালাউদ্দিন খলজি সিংহাসন দখল করার পর
সিংহাসন দখল করে, তখন জালালউদ্দিন খলজির বয়স ছিল 70 বছর। আগেই বলেছি মাত্র 6 বছর রাজত্ব করেছিল। কারণ জালালউদ্দিন খলজি সিংহাসনে বসে দুটো সমস্যা, এক হচ্ছে তার ভাইপো আলীকুর শাহর সমস্যা, দুই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল আক্রমণ। এই দুটো রকম সমস্যা ছিল। জালালউদ্দিন খলজি মঙ্গল আক্রমণে ভীত হয়ে সৈন্য পূর্ব ভারতের দিকে পালিয়ে যায়, মানে রাজধানী পড়তে হবে। তখন আলীকুর শাহ বলে যে কাকা পালানোর দরকার নাই, আমাকে দায়িত্ব দাও, আমি মঙ্গল আক্রমণ প্রতিরোধ করব। আলীকুর শাহ সবসময় সেনাবাহিনীর সাথে থাকতো, মানে সেনাবাহিনীর মানে সেনাবাহিনীর হেড করে দিয়েছিল আলীকুর শাহকে। মানে আমাদের ভারতের যেমন রাষ্ট্রপতি যা বলবে সেনাবাহিনী তাই শুনবে, ওরকম আলীকুর শাহকে। কিন্তু আদৌ তা না, প্রধানমন্ত্রীর পরামর্শে আলীকুর শাহ সেনার একাধিপত্যতে রেখেছিল। সেনাবাহিনী সব আলীকুর শাহর কথাতেই চলত। আলীকুর শাহ মঙ্গল আক্রমণ প্রতিরোধ করে, আর এমনভাবে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করে ভবিষ্যতে মঙ্গলরা আলীকুর শাহর আমলে আক্রমণ করতে ভয় পেয়ে গিয়েছিল। আরেকটা ঘটনা ঘটেছিল, জালালউদ্দিন খলজির সময় কিছু মঙ্গল আক্রমণ করেছিল, যে মঙ্গলরা পরাজিত হওয়ার পর জালালউদ্দিন খলজি ওদেরকে ভারতবর্ষে থাকার জায়গা দিয়েছিল, শর্ত মুসলমান হওয়া। তারা সবাই মুসলিম ধর্ম গ্রহণ করেছিল, তাই ভারতবর্ষে শান্তিপূর্ণভাবে বসবাস করেছিল এবং তাদেরকে ওই বিভিন্ন সেনাবাহিনী বিভিন্ন পদে চাকরিও দিয়েছিল। আর এই মুসলমানদেরকে বলা হতো নব মুসলমান নামে পরিচিত। এটা জালালউদ্দিন খলজির আমলে কিন্তু হয়েছিল। কিন্তু জালালউদ্দিন খলজি সিংহাসন বসার পরে এখানে কিছু কাজ করেছিল জালালউদ্দিন খলজি, যেমন মালিক চাজু চয়কার বর্গের জয়স্ব মালিক চার্জু বা মালিক চাটুও বলা হয়, এর বিদ্রোহ, তারপর সিদিমোল্লার বিদ্রোহ দমন করেছিল জালালউদ্দিন খলজি। মালিক চাজুর বিদ্রোহ দমন করেছিল, সিদিমোল্লার বিদ্রোহ দমন করেছিল। তারপরে 1292 সালে মঙ্গল নেতা হলাগু এর নাতি আবদুল্লাহ লক্ষাধিক সেনাসহ আক্রমণ করলে জালালউদ্দিন খলজি তাদেরকে পরাজিত করেন। চেঙ্গিস খাঁর পুত্র উলুগ খাঁর নেতৃত্বে মঙ্গলরা আক্রমণ করলে তাদেরকে নবমুসলমান হিসাবে ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করার অধিকার দিয়েছিলেন জালালউদ্দিন খলজি। ঠিক আছে। 1292 সালে ভিলসা, 1296 সালে দেবগিরি লুণ্ঠন করেছিল কে? এইগুলা জালালউদ্দিন খলজির আমলে আলাউদ্দিন খলজি লুণ্ঠন করেছিল, মানে আলীকুর শাহ লুণ্ঠন করেছিল। 1292 সালে ভিলসা, 1296 সালে দেবগিরি লুণ্ঠন করেছিল। তারপরে গুজরাটের রাজা কর্ণদেবের স্ত্রী পত্নী রানী কমলা দেবী সুলতানি সেনার হাতে বন্দী হয়েছিল। ঠিক আছে। আর এবার এই সময় জালালউদ্দিন খলজি সিংহাসনে বসে তাকে সবাই ভয় দেখাতে লাগলো যে আপনার যে ভাইপো সে ঠিক করছে না, এই যে লুণ্ঠন করছে আর সমস্ত টাকা পয়সা নিজের কাছে রেখে দিচ্ছে, এগুলা কিন্তু কিছু ব্যবস্থা করা দরকার। এরকম একটা চলছিল। আর সেই মুহূর্তে একটা ভুল কাজ করে ফেলে জালালউদ্দিন খলজির মেয়ে দেখতে খুব সুন্দর ছিল। তো এই কাকায়তো বোন হচ্ছে আলীকুর শাহ, কাকায়তো বোনের সম্মানহানি করে, বুঝতে তোমাদের অসুবিধা নেই। আর এই অবস্থায় কান্না করতে করতে বাবার কাছে চলে এসে যে আমার আলীকুর শাহ সর্বনাশ করে দিয়েছে বা এই করেছে। ঠিক আছে। দেখো, তো যখনই জালালউদ্দিন খলজির কাছে চলে আসে, আলীকুর শাহ তার পিছনে এসে পা ধরে পড়ে যায় কাকার, যে কাকা আমি ভুল করে ফেলেছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে ওকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। জালালউদ্দিন খলজি বিপদে পড়ে গেল। যতই হোক ওটা ভাইপো, এটা মেয়ে, আর ও শক্তিশালী একটা সেনাপতি। ঠিক আছে, তাহলে জালালউদ্দিন খলজি তাই আলীকুর শাহর সাথে বিয়ে দিতে, এটাই ছিল তার চরম ভুল। বিয়ে দিয়ে তো আর সেনাপতি রাখা যায় না, তাই তাকে একজন রাজা করে দেয়, কারা অঞ্চলের শাসক হিসাবে নিয়োগ করে। কারা অঞ্চলে, এই কারা অঞ্চলের শাসক স্বাধীনভাবে, যেমন আমাদের মুখ্যমন্ত্রী কী হয়, নিজের ট্যাক্স গেলে তো পাঠাতে হয়, কিছু ট্যাক্স তো কেন্দ্রকে দিতে হয়, তো ও কিন্তু কিছুই দেয় না, নিজের কাছে রেখে দেয়। আরও জোর হয়ে গেছে, শ্বশুরের এই দিব কেন। এই পরিস্থিতিতে একদিন জালালউদ্দিন খলজি আর প্রচুর সোনাদানা একদম লুণ্ঠন করে সব বস্তা ভর্তি করে রেখে দেয় আলাউদ্দিন খলজি, আলীকুর শাহ।
একদিন জালালউদ্দিন খলজি বলে যে ঠিক আছে তোমাদেরকে যেতে হবে না, কারণ জালালউদ্দিন খলজি সেনারা বলছিল যে চলেন, আলাউদ্দিন খলজি ঠিক করছে না, একে একে সব দখল করে নিচ্ছে আর নিজের কাছে জমা রাখছে, রাজকোষাগারে কোনো সম্পদ জমা দিচ্ছে না। তো জালালউদ্দিন খলজি বললো তোমাদেরকে যেতে হবে না, আমি দেখছি। মেয়ের বাড়ি চলে গেল। যাওয়ার পর আলাউদ্দিন খলজি জালালউদ্দিন খলজিকে হত্যা করে ফেলে। এই যে শ্বশুরকে হত্যা করে ফেললো, আর এই সময় অন্যান্য যারা সবাই আলাউদ্দিন খলজির বিরুদ্ধে চলে যায়, এমএলএ এমপিরা। তখনও তো এমএলএ এমপি ছিল, হয়তো ভোটের দ্বারা না দেয়। গরুর গাড়ি বলে নাকি 100খানার বেশি গরুর গাড়িতে করে নাকি তার ধন সম্পদ, সোনা দানা টাকা পয়সা নিয়ে দিল্লির দিকে রওনা দেয় কারাঞ্চল থেকে। আর পথের মাঝে যে সমস্ত এমএলএরা সেনাবাহিনী নিয়ে আটকাতে আসে, এক এক বস্তা করে ছুঁড়ে ফেলে দেয় যে এদের নিয়ে যা। আর সমস্ত এমএলএ এমপিরা তার হাতের মুঠোয় চলেছে। এইভাবে ধনরত্ন দিয়ে দিল্লির শাসনভার দখল করে নেয় আলীগড় শাহ। আর উপাধি নেই আলাউদ্দিন খলজি, যাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। আলীগড় শাহর উপাধি ছিল আলাউদ্দিন খলজি, আর তাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। তিনি দিল্লি থেকে রাজধানী সরিয়ে দেয়, যে সিরি বলে একটা জায়গার নাম, রাজধানী তৈরি করে। সিরি যদি সহিসি রয়েসি, সিরিতে রাজধানী তৈরি করে। তিনি উপাধি নেন সিকান্দার ই সানি, তার উপাধি ছিল সিকান্দার ই সানি ছিল তার উপাধি। সিকান্দার ই সানি তার মুদ্রায় ছাপায়। খুতবা পাঠ করা, শুক্রবার মসজিদে যে ইমাম সাহেবরা খুতবা পাঠ করে তার নাম পাঠ করা হতো সিকান্দার ই সানি, মানে বিখ্যাত রাজা। মানে কাউকে তার স্বপ্ন ছিল সারা পৃথিবী জয় করবে এরকম। তার বিখ্যাত সেনাপতি ছিল মালিক কাফুর। তিনি দক্ষিণ ভারত অভিযান করে দখল করে নেই। তিনি অনেক রাজ্য, তার একটা খুব ইন্টারেস্ট ছিল। কি ইন্টারেস্ট জানো? মেয়ের প্রতি ইন্টারেস্ট ছিল। কোনো রাজার সুন্দরী বউ দেখলেই আলাউদ্দিন খলজি আক্রমণ করত আর দখল করে নিত। কি করতো? আক্রমণ করে রাজ্য দখল করে নিল, মানে বউ আর হয়ে গেল। আর এরপর কি হতো? কিন্তু এটা করতো, বউ দখল করে নিয়ে যে তারপরে খারাপ না, বিয়ে করতো। মানে স্ত্রীর শেষ ছিল না, বিয়ে করতো। মানে বুঝতে পারছো, বিয়েটা আগে করতো। তো এইভাবে তিনি উত্তর ভারতে তিনি গুজরাট 1297 সালে, রণথাম্বার 1299 থেকে 1301, চিতোর, রাজপুতানা, মেবার, মারওয়ার হচ্ছে 1308, মেবার 1303 সালে, তারপরে জালোর 1313 সালে, মালব, মান্ডু, উজ্জয়িনী, চান্দে, ধার 1305 সালে জয় করেন। এগুলো সব আলাউদ্দিন খলজি জয় করেছেন। তাকে দ্বিতীয় আলেকজান্ডার তো আগেই বললাম। তিনি চেয়েছিলেন গোটা ভারত দখল করে, তিনি তাই করেছিলেন, গোটা ভারত হাতের মুঠোয় করেছিলেন। আলাউদ্দিন খলজি গোটা ভারত দখল করেছিলেন। তিনি তিনি ভেবেছিলেন সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাই সেনাবাহিনী ছিল দুর্নীতির আখড়া, মানে ভাড়াটের সেনা। সেনাপতি কী করতো? তোমার আন্ডারে 1 লক্ষ সেনা থাকবে, তোমার আন্ডারে 100 সেনাও নাই, আর প্রতি মাসে 1 লক্ষ সেনার বেতন লিছো, খাবার লিছো। তা আলাউদ্দিন খলজি দাগ আর হুলিয়া নামে প্রথা চালু করে, যেটা পরবর্তীতে শেরশাহ করেছিল। দাগ ও হুলিয়া। দাগ মানে কি? সেনাবাহিনীর বিবরণ, তোমাকে দেখে তোমার বিবরণ, তোমার হাইট, তোমার কোথাও কাটা দাগ আছে কিনা। রেলের যেমন পরীক্ষায় 2টো লাগে, দাগ হচ্ছে স্টাম্প করা। দাগ মানে স্টাম্প করা, মানে একটা লোহার ইকে বড় করে, লোহার এটা গরম করে রাজার এটাকে স্টাম্প করে দেওয়া। এটা ঘোড়ার পিঠে করা হতো। আর হুলিয়া মানে চেহারার বিবরণ। হুলিয়া মানে রূপটা, চেহারা, হাইট কত, ওজন, বিভিন্ন কিছু। এগুলো সেনা মাঝে মধ্যে মিলে দেখতো সবার সাথে। আইডেন্টি কার্ড ছিল না তো, এখন যেমন আইডেন্টি কার্ড, ওইটাই তখনকার আইডেন্টি কার্ড। সেনার বিবরণ আইডেন্টি কার্ড ছিল, মানে তখনকার ফটো আইডেন্টি কার্ড ছিল না, তাই ওইভাবে লিখিত আইডেন্টি কার্ড ছিল। প্রায় 4,75,000 অশ্বার হয়েছিল সেনাবাহিনীর। তিনি বলতেন জমি টমি দেওয়া হবে না, নগদ বেতন দেওয়া হবে, এখনকার মতন নগদ বেতনের ব্যবস্থা করেন। আর এই জন্য রাজকোষে অর্থের অভাব দেখা দিলে এত বেতন কোথায় দিয়ে দেবে, তাই তিনি বাজার দর নিয়ন্ত্রণ চালু করেন। সাহানা ই মান্ডি, দেওয়ানি রিয়াসত নামে 2 ধরনের কর্মচারী নিয়োগ করেন বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য। বাজারে কেউ যদি কম দেয়, যে পরিমাণ ওজনে কম দেবে তাকে শরীর থেকে মাংস কেটে সে পরিমাণ দিতে হবে। ওজনে কম কেউ ভয় দিতে পারবে না, কিন্তু জিনিসপত্রের দাম বিশাল পরিমাণে কমে দেয়। এর ফলে ব্যবসায়িকদের ক্ষতি হয়।
ব্যবসায়িকরা পালিয়ে যেতে থাকে। যে এই যে শাহানা মান্ডি মানে শস্য বাজার, বাজারে ভাগ ছিল ন্যায় ভবন, সাধারণ বাজার, গবাদি পশু বা দাস বাজার, এরকম সব বাজার ছিল। আর এই বাজার তদারক করার জন্য দেওয়ানি রিয়াসত নামে কর্মচারী নিয়োগ করত। আর বাজারে কেউ যেন ঠকাতে না পারে। কিন্তু ব্যবসায়িকরা কী করবে, মাল তো কম দামে বেচতে হচ্ছে, লস হয়ে গেছে, ব্যবসা ছেড়ে পালাতে লাগে। এরপর তিনি ঘোষণা দিল, যারা দিল্লি ছেড়ে পালিয়ে যাবে তাদের বাবা মায়ের মধ্যে একজন আর তাদের সন্তানদের মধ্যে একজনকে রাজার কোষাগারে জমা রেখে যেতে হবে। যদি সময় মতো ফিরে না আসে তাদেরকে হত্যা করা হবে। তাই পালিয়ে যেতেও পারে না অবস্থা সেই সময়, বুঝতে পারছো? তাহলে ভাবো সেই সময় শাসন অবস্থা কেমন হচ্ছে। মানে যে যেমন পাচ্ছে একবার নিজের কথা, হিটলারের শাসন। এখনও বর্তমান হয়তো কোথাও কোথাও হচ্ছে এরকম হিটলারের শাসন। এটা তোমরা ভালোই জানো যে যা খুশি তাই করছে। কোথায় করছেন জানো, বলছি না, যেহেতু ভিডিও আছে। তো এই যে হিটলারই শাসন শুরু করে দেয় আলাউদ্দিন খলজি, মানে একবারে যাকে যা পারে যেমন খুশি পারে। দিল্লি থেকে এই অর্থনৈতিক অবস্থা একেবারে ছিল না। আর রাজা যদি শিক্ষিত হয় তাহলে ভালো হয়, অশিক্ষিতদের শাসন বুঝতে হচ্ছে। মানে তুমি হয়তো সামান্য চায়ের দোকানে ব্যবসা করছো, দিয়ে হয়তো তুমি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হয়ে গেছো, তাহলে তোমার কী হাল হবে দেশে? ভালো হবে? কিন্তু একজন অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে, আমাদের দেশের কথা বলছি না, যে কোনো দেশে অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী হয়ে গেছে। তাহলে কি যদি কোনো অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী মানে অর্থনীতিবিদ যদি মানে ভারত বলছি, কোনো দেশের প্রধানমন্ত্রী ধরো একজন অর্থনীতিবিদ, তাহলে সে দেশ উন্নত হবে কি হবে না? কিন্তু সেই দেশ কী করছে, তাকে ধরো বিভিন্ন কেসে ঢুকিয়ে দিচ্ছে, কয়লা কেলেঙ্কারি কেলেঙ্কারি ঢুকে দে, জেলে পড়ে দে, ওর শাসন খতম করে দিচ্ছে। তো দেখো, তো এইরকম অনৈতিক শাসন ব্যবস্থা আলাউদ্দিন খলজির কথা বলছি। বর্তমানে আমাদের বিশ্বে কোনো না কোনো দেশে এরকম শাসন ব্যবস্থা চলতে থাকে বা চলেছে। তো আলাউদ্দিন খলজি এই যে অবস্থা, এই আলাউদ্দিন খলজিও কিন্তু এরকমই অবস্থা করেছিল। ঠিক আছে, আলাউদ্দিন খলজির সভাকবি ছিল কে? আমির খসরু। খুব ইম্পর্টেন্ট, আমির খসরু, যাকে ভারতের তোতা পাখি বলা হয়। ঠিক আছে, হাউজি খাস নামে একটা ধর্মসভা প্রতিষ্ঠা করেছিল আলাউদ্দিন খলজি, হাউজি খাস। সেখানে ধর্ম নিয়ে আলোচনা করা হতো। আমির খসরু ছিল কি খেয়াল, ঠুংরি, গজল, এইসব রাগের প্রবর্তক। এগুলো খুব ইম্পর্টেন্ট তোমার স্ট্র্যাটেজিতে। খেয়াল, ঠুংরি, গজল, এইসব রাগের প্রবর্তক ছিলেন আমির খসরু। আলাউদ্দিন খলজির আমলে একজন বিখ্যাত লোক ছিলেন মীর হাসান, যাকে বলা হয় ভারতের সাদি বলা হয়। সাদি হলো একজন বিখ্যাত আরাবিয়ান কবি। তার নামের সাথে মিল রেখে আলাউদ্দিন খলজি পৃষ্ঠপোষকতা লাভ করেন, যাকে ভারতের সাদি বলা হয়। ঠিক আছে, বিখ্যাত হলো মীর হাসান। আলাউদ্দিন খলজি বলতেন রাজার কোনো আত্মীয় নেই। তিনি নিজেকে বলতেন আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র, আমার কথাই শেষ কথা, আমি যা বলবো তাই, এখানে কোনো কারোর কথা চলবে না। আলাউদ্দিন খলজি বলতে কোনটি ন্যায়সঙ্গত, কোনটি অন্যায়সঙ্গত, মানে কোনটা ভুল কোনটা ঠিক আমি বুঝি না। রাজ্যের মঙ্গলের জন্য যা করা উচিত আমি তাই করব। মানে আমি আমার দেশের যেটা বিধান, সে ইসলাম বিরোধী হোক বা অন্য ধর্মের বিরোধী হোক, যাই হোক, কোনো যায় আসে না, যেটা দেশের জন্য মঙ্গল সেটাই আমি করব। আলাউদ্দিন খলজির মুসলমানরা আলাউদ্দিন খলজির আমলে বিদ্রোহ করে, কারণ তাদেরকে চাকরি টাকরি সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছিল। এরকম শাসন ব্যবস্থা হয়, মানে তাদের আগে সংরক্ষণ ছিল, সংরক্ষণ হঠাৎ করে কমে দিয়েছিল। এই ঘটনা ঘটেছিল। মানে এই যে সংরক্ষণ ধরে দীর্ঘদিন ধরে এই মুসলমানরা সাপোজ ধরে নাও 17%, 20%, 30% সংরক্ষণ পাচ্ছে, হঠাৎ করে এসে 5%, 6% সংরক্ষণ চলে এসছে। এর ফলে কী হয়েছিল, মুসলমানরা বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহ কিন্তু দেখা দিয়েছিল আলাউদ্দিন খলজির আমলে। আলাউদ্দিন খলজি অবশ্যই বিদ্রোহ দমন করেছিল। বিদ্রোহ করাটা যুক্তিসঙ্গত, তবে অবশ্যই বিদ্রোহটা হওয়া উচিত আন্দোলনের মতন, মানে দাঙ্গা না, আন্দোলনের মতন। ঠিক আছে, খলজি বংশের শেষ শাসক মোবারক খলজি, আগেই বলেছিলাম মোবারক খলজি। আর হ্যাঁ, আলাউদ্দিন খলজি পদ্মিনী নামক একজন নারীকে পাওয়ার আশায়, মানে খুব সুন্দর ছিল, পদ্মাবতী যাকে বলা হয়, বা পদ্মিনী, পরমা সুন্দরী, মানে বিখ্যাত সুন্দরী নারী। এই কথা বলো না, সেই সময় মানে বুঝতে হচ্ছে তো, চিতোরের রানা প্রতাপ সিংয়ের স্ত্রী, একজন রানা প্রতাপ সিং, হিন্দু নারী,
খুবই দেখতে সুন্দরী ছিল, হিন্দু নারী, রানা প্রতাপ সিংয়ের স্ত্রী পদ্মিনী, আর একে পাওয়ার জন্য পুরো চিতর জয় করেছিল। কিন্তু জানো, খুব ভালো মেয়ে ছিল। আমি তো মনে করি এরকম মেয়ে খুব কম। হ্যাঁ, এইখানকার যতজন মেম্বারের সমস্ত মেয়েগুলো আগুনে, মানে আগুন জ্বালিয়েছিল, সে আগুনে নিজেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল জহর ব্রত পালন করে। আমি মনে করি এই মেয়েগুলো সত্যি সম্মান পাওয়ার যোগ্য, মানে একটা সত্যি রেসপেক্টফুল, যে তারা নিজের সম্মান বিসর্জন দেয়নি, জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। তা বুঝলে, আলাউদ্দিন খলজি কাশ্মীর আর নেপাল ছাড়া সমগ্র উত্তর ভারত জয় করেছিল। কাশ্মীর আর নেপাল ছাড়া সব জয় করেছিল। আলাউদ্দিন খলজি বারিদ ও মুনি নামক গুপ্তচর নিয়োগ করেন। আলাউদ্দিন খলজি বারিদ ও মুনাহি বারিদ ও মুনহি নামক গুপ্তচর নিয়োগ করেন। আলাউদ্দিন খলজি আর্য ই মালিক নামক কর্মচারী সেনার অধিনায়ক পদে নিয়োগ করেন। তারপর সাহানি মান্ডি আগে বলে দিয়েছি, দেওয়ানি রিয়াসত বলেছি, আমির খসরুর সাধক নিজামুদ্দিন আউলিয়া আলাউদ্দিন খলজির পৃষ্ঠপোষকতা অর্জন করেছিল। ঠিক আছে, এখানে আলাউদ্দিন খলজি শেষ।